প্রথমে যে শুরু করেছিলাম যে নাউন এবং কেস বিস্তারিত এখন আলোচনা করা হয়েছে, এইটার জন্য কিন্তু এর আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, দিলে তারপর থেকে এই ভিডিওটা দেখলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। ঠিক আছে, তো চলো শুরু করি। তো দেখো প্রথমে এখানে বলছে নমিনেটিভ কেস, এখানে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে। নমিনেটিভ কেস কাকে বলা হয়েছে আগের ভিডিওতে বলা হয়েছে। ঠিক আছে, এবারে আজকে এক্সাম্পলগুলো নিয়ে দেখো আলোচনা করছি। তো দেখো প্রথমে এখানে বলছে যে রাম ফুটবল খেলে, তো এখানে ইংলিশে অনুবাদ করা হয়েছে রাম প্লেস ফুটবল। ঠিক আছে, তারপর ছেলেটি আম ভালোবাসে, দ্য বয় লাইকস ম্যাঙ্গো। আমি ছবি আঁকি, আই পেন্ট পিকচার্স। ঠিক আছে, চোরটি জানলা ভেঙেছিল, দ্য থিপ ব্রোক এ উইন্ডো। থিপ মানে চোর। ঠিক আছে, আচ্ছা মৈনাক গল্প বই পড়ে, মৈনাক রিডস স্টোরি বুকস। ঠিক আছে, বাঙালিরা মাছ ভাত খায়, বেঙ্গলিস টেক রাইস। ঠিক আছে, খাওয়া ইংরেজি কিন্তু টেক হয়। ঠিক আছে, খাওয়া ইংরেজি আমরা ইট শিখেছি, কিন্তু অ্যাডভান্স লেভেলের ক্ষেত্রে আবার টেক মানেও খাওয়া হয়। ঠিক আছে, আচ্ছা মাঝি নদী পার হলো, দ্য বোটম্যান ক্রসড দ্য রিভার। ঠিক আছে, আচ্ছা লোকটি ইঁদুর মারলো, দ্য ম্যান কিলড এ র্যাট। তো এরকম আরও অনেক এক্সাম্পল আছে, তোমরা খাতাতে তুলে নাও। এই কারণ কি, এই যে ট্রান্সলেশনগুলো তোমরা যদি এই বাংলাগুলো তুলে নিয়ে তোমরা নিজেরা অনুবাদ করে এবং এই ভিডিওতে দেওয়া এইগুলো যদি দেখে নিয়ে মেলাতে পারো, তোমাদের কিন্তু একটা সেন্টেন্স স্ট্রাকচার এবং ইংলিশে অভ্যাসটা গড়ে উঠবে, তাতে খুব ভালো হবে। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করো, যতগুলো দেওয়া আছে এগুলো সবই সিম্পল সেন্টেন্স, এগুলো আমরা ছোটোবেলা থেকেও ট্রান্সলেশন করে আসছি এরকমভাবে। কিন্তু এর দেখো সাবজেক্ট, অর্থাৎ এই যে প্রথমে যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সমস্ত মোটা দাগের দেওয়া আছে। রাম এখানে কিন্তু মোটা অক্ষর দিয়ে দেওয়া আছে, দ্য বয়, আই, দ্য থিপ, মৈনাক, বেঙ্গালিস, দ্য বোটম্যান, এই সবগুলো কিন্তু মোটা দাগের দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো এইগুলোকে বলা হয় নমিনেটিভ কেস, অর্থাৎ এটা হচ্ছে কর্তৃকারক। ঠিক আছে, কর্তৃকারক মানে কি, মানে হচ্ছে যে কাজটি করছে। আমি একটা যদি এখানে বলি যে রাম প্লেস ফুটবল, তাহলে রাম ফুটবল খেলে, তাহলে ফুটবল খেলা একটা কাজ, তাহলে এই কাজটি কে করছে না রাম করছে, তাহলে রামই হচ্ছে এখানে কর্তৃকারক, অর্থাৎ নমিনেটিভ কেস। অর্থাৎ যে কাজটি সম্পন্ন করে তাকেই বলা হয় কিন্তু কর্তৃকারক, আমরা ইংরেজিতে বলবো নমিনেটিভ কেস। আশা করি তোমরা বুঝতে পারলে। এই যে এক্সাম্পলগুলোর মধ্যে যেগুলো বেশিরভাগটাই আমরা কিন্তু লেখালেখির কাজ করি, তাই না। এরপরে দেখো কি আছে, যেটা আগেরটায় পড়া হলো সেটা এখানে লেখা হয়েছে যে উপরের বাক্যগুলিতে প্রত্যেক ক্রিয়ার একটি করে কর্তা মানে মোটা হরফে আছে, সেজন্য বাক্যগুলিতে কর্তা নমিনেটিভ কেসে আছে। ঠিক আছে, তাহলে 1 নম্বর রুলস। 2 নম্বর রুলস এবার কি বলছে দেখো, কতগুলো এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে, তারপরে রুলসটা বলছে এখানে কি। আচ্ছা এখানে কি বলছে যে গরু উপকারী জন্তু, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল। গরুতে ঘাস খায়, দ্য কাউ গ্র্যাজেস অন গ্র্যাস। ঠিক আছে, আচ্ছা টাকায় সব সুখ দিতে পারে না, তাহলে মানি মানে টাকা মানি ক্যান নট বাই অল কাইন্ডস অফ হ্যাপিনেস। ভদ্রলোককে কখনোই এরকম নিজ কাজ করতে পারে না। এ জেন্টেলম্যান ক্যান নেভার ডু সাচ এ ডার্টি থিং। ডার্টি মানে খারাপ কাজ। ঠিক আছে, বিদ্যাসাগরকে ছাত্র জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে, তাহলে বিদ্যাসাগর হ্যাড টু সাফার এ লট অফ ট্রাভেলস ইন হিজ স্টুডেন্ট লাইফ। ঠিক আছে, তো ভালো করে দেখো এখানে বলছে কি, নিয়মটা আগের মতনই খানিকটা মনে হচ্ছে, তো একটু আলাদা। কীরকম আলাদা দেখো, বলছে বাংলা সাধারণত কর্তৃকারকে বিভক্তি থাকে না। বিভক্তি বলতে কোনগুলোকে বোঝাচ্ছে, যেমন ধরো তে, অন্ত্যস্ত, এই যে ধরো ভদ্রলোকে, গরুতে, ঠিক আছে, টাকায়, এই যে অন্ত্যস্তয় লাস্ট লাগানো হচ্ছে, গরুতে আমরা তে বলছি, তাই না। এইগুলো তে, অন্ত্যস্তয়, কে আমরা যখন বাংলায় বলি তখন এগুলো কিন্তু আমরা কখনো কখনো ইউজ করি, তাই না। যেমন বুলবুলিতে ধান খেয়েছে, তাহলে বুলবুলিতে, এগুলো হচ্ছে কিন্তু বিভক্তি। হ্যাঁ, তাই এখানে বলছে বাংলায় সাধারণত কর্তৃকারকে কিন্তু বিভক্তি থাকে না, তবে কখনো কখনো কর্তৃকারকে তে, অন্ত্যস্তয়, এ, কে প্রভৃতি বিভক্তি যোগ করা হয়। যেমন এখানে এই যে বিদ্যাসাগরকে, বুলবুলিতে, ভদ্রলোকে, এগুলো সব বিভক্তি যোগ করা হয়েছে। কিন্তু এরকম আরও অনেক সেন্টেন্সেস এগুলোকে আমরা ইউজ করি না। আচ্ছা, অনুবাদের সময় এই সব বিভক্তির অর্থ ভালো করে বুঝে তবে ইংরেজিতে নমিনেটিভ কেস ব্যবহার করতে হবে। তাহলে আমরা আগে যেগুলোকে পড়লাম সেগুলো একরকম নমিনেটিভ কেস, আর এটা হচ্ছে বিভক্তি, বাংলাতে বিভক্তিযুক্ত সেন্টেন্সকেও কিন্তু আমরা নমিনেটিভ কেস হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বর কি বলছে, যে আমটি খেতে মিষ্টি, দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট। তোমাকে ক্ষুধার্ত বলে মনে হয়, ইউ লুক হাংরি। ঠিক আছে, তারপরে দেখো তার হাতের লেখা পড়া যায় না, তাহলে হিজ হ্যান্ডরাইটিং ইজ ইলিজিবল। হ্যান্ডরাইটিং মানে হাতের লেখা। ভদ্রলোককে এভাবে লাঞ্ছনা দিতে নেই, এ জেন্টেলম্যান শুড নট বি ইনসাল্টেড ইন দিস ওয়ে। ঠিক আছে, এখানে কি বলছে যে অনেক ক্ষেত্রে বাংলায় কর্মকারক অর্থাৎ পদের শেষে কে বিভক্তি থাকলে অনুবাদের সময় ইংরেজিতে নমিনেটিভ কেস ব্যবহার করতে হয় পদের শেষে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো যে তার হাতের লেখা, হ্যাঁ, হ্যান্ডরাইটিং, তোমাকে, তাহলে ইউ, হ্যাঁ, এই যে বলছে এখানে যে বাংলায় কর্মকারক অর্থাৎ পদের শেষে কে বিভক্তি থাকলে অনুবাদের সময় কিন্তু ইংরেজিতে নমিনেটিভ কেস ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে এই সমস্ত সেন্টেন্সগুলো কিন্তু একটু অন্যরকম।
সে খানিকটা একই রকম, কিন্তু সামান্য হলেও একটু অন্যরকম এখানে লাগছে, তাই এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা নমিনেটিভ কেস ব্যবহার করব। ঠিক আছে, তারপরে দেখো কী বলছে, সন্তুষ্টচিত্ত মানুষের সবসময় সুখ। এ কন্টেন্টেড ম্যান ইজ অলওয়েজ হ্যাপি। পিয়ালির এখনও খাওয়া হয়নি। পিয়ালি হ্যাজ নট ইয়েট হ্যাড হার মিল। বর্ধমানে তার একটি পাকা বাড়ি আছে। হি হ্যাজ এ ব্রিক বিল্ড হাউস ইন বর্ধমান। ঠিক আছে, 5 বছর বয়সে অতীনের পিতৃবিয়োগ হয়। অতীন লস্ট হিজ ফাদার হোয়েন হি ওয়াজ 5 years ওল্ড। ঠিক আছে, এই যে সেন্টেন্সগুলো পড়লাম, এখানে কি বলছে না, বাংলায় সম্বন্ধ পদ থাকলে অনেক সময় নমিনেটিভ কেস অনুবাদ করতে হয়, সম্বন্ধ পদ থাকলে। ঠিক আছে, এগুলোকে সবই সম্বন্ধ পদ বলা হয়। এ কাউন্টেড ম্যান, পিয়ালি, হি হ্যাজ, এগুলো দেওয়া আছে। তো সম্বন্ধ পদ কাকে বলে বাংলাতে তোমরা বাংলা ব্যাকরণ পড়ার সময় তোমরা নিশ্চয়ই জেনেছো, সেগুলোকে সম্বন্ধ পদ বলা হয়। ঠিক আছে, তো এখানে এক্ষেত্রেও কিন্তু আমরা নমিনেটিভ কেস ব্যবহার করব। তারপরে দেখো কি আছে, যে এই কলমে ভালো লেখা যায় না। দ্য দিস পেন ডাজ নট রাইট ওয়েল। তাও তোমার বন্দুকটাতে মরচে পড়েছে। ইউর গান হ্যাজ গ্রোন রাস্টি। আমার মুখে ব্রণের দাগ আছে। মাই ফেস বিয়ার্স মেক্স অফ পিম্পলস। ঠিক আছে, বসন্তকালে অশোক গাছে ফুল ফোটে। দ্য অশোক ট্রি ফ্লাওয়ার্স ইন স্প্রিং। তো এখানেও কিন্তু যে সেন্টেন্সগুলো দিয়েছে, এখানে কি বলছে না, অনেক সময় করণ কারক বা অধিকরণ কারকের অনুবাদ করার সময় কিন্তু ইংরেজিতে নমিনেটিভ কেস হয়। করণ কারক বা অধিকরণ কারকটা কি, যে সমস্ত কারকের দ্বারা বা দিয়া বোঝায় কিংবা কোথায় বা কখন বোঝায়। ঠিক আছে, তাহলে কোথায়, ধরো এই যে দিয়েছে এই যে বসন্তকালে, তাহলে বসন্তকালে মানে কখন, তাহলে আমরা বসন্তকাল বলতে পারছি, তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক। ঠিক আছে, তারপর ধরো এই কলমে ভালো লেখা যায় না, তাহলে কলমের দ্বারা, এই কলমের দ্বারা ভালো লেখা যায় না, তাহলে কলমের দ্বারা দিয়া বোঝালে কিন্তু করণ কারক হয়। ঠিক আছে, আর কোথায় কিংবা কখন দ্বারা যদি বোঝাই তাহলে অধিকরণ কারক হয়। তাহলে করণ কারক এবং অধিকরণ কারকের সঙ্গে কিন্তু আমরা নমিনেটিভ কেস ব্যবহার করতে পারি। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, যে আজ কনকনে শীত। ইট ইজ বিটিং কোল্ড টুডে। আজ খুব জোরে বাতাস বইছে। ইট ইজ ব্লোয়িং ভেরি হার্ড। সকালে বেড়ানো ভালো। ইট ইজ গুড টু টেক এ ওয়াক ইন দ্য মর্নিং। হ্যাঁ, এইখানে দেখো সবগুলো কিন্তু ইট দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, বড় দুঃখের ব্যাপার যে সোনালি এবার বিএ পরীক্ষায় পাস করতে পারেনি। ইট ইজ এ পিটি দ্যাট সোনালি কুড নট পাস দ্য বিএ এক্সামিনেশন দিস ইয়ার। তাহলে এখানে কি বলছে, যদি কোনো সেন্টেন্সকে আমরা ইট দিয়ে শুরু করি, তাহলে ইট দিয়ে কিন্তু আমরা নমিনেটিভ কেসকেও কিন্তু আমরা ইট দিয়ে শুরু করে ব্যবহার করতে পারি। ঠিক না, তাই এখানে বলছে যে অনেক ক্ষেত্রে ইটকে নমিনেটিভ কেসে আমরা ব্যবহার করতে পারি, কর্তৃকারকে অনুবাদ করতে হয়। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের কি দিয়েছে এখানে, এটা একটু অন্যরকম, ভালো করে তোমরা দেখবে। যে দেখো এক্সাম্পলগুলো আগে পড়া যাক। বলছে বাবার অসুখ হওয়ায় সে আজকাল খেলার মাঠে খুব একটা আসে না। তাহলে হিজ ফাদার বিং ইল, হিজ ফাদার বিং ইল, হি যে কমা দেওয়া আছে দেখতে পাচ্ছ। তারপরে হি সেলডম কামস টু দ্য প্লেগ্রাউন্ড নাও ইট ইস। সূর্য ওঠায় মেঘ কেটে গেল। তাহলে দ্য সান হ্যাভিং রাইজেন দ্য কমা দ্য ক্লাউডস ডিসঅ্যাপিয়ার। যুদ্ধ শুরু হওয়ায় জিনিসপত্রের দাম ভু করে বেড়ে যাচ্ছে। দ্য ওয়ার হ্যাভিং ব্রোকেন আউট প্রাইসেস অফ থিং আর গোয়িং আপ বাই লিপস অ্যান্ড বাউন্ডস। ঠিক আছে, তারপর ধরো ওই যে স্কুল ছুটি হলে ছাত্ররা যে যার বাড়ি ফিরে গেল। দ্য স্কুল ওভার কমা দ্য স্টুডেন্টস রিটার্ন টু দেয়ার রেসপেক্টিভ হোমস। ঠিক আছে, এখানে দেখো কি বলছে, কাজটা শেষ হওয়ার আগে তারা কিছুক্ষণের জন্য বিশ্রাম নিল। তাহলে দ্য ওয়ার্ক ডান দে টুক রেস্ট ফর সাম টাইম। তাহলে দেখো প্রথম এটা একটু অন্যরকমভাবে দেখো। প্রথমে এখানে বিং ইল দেওয়া আছে, কমা দেওয়া আছে, তারপর শুরু হয়েছে সেন্টেন্সটা। তারপর এখানে দ্য সান হ্যাভিং রাইজেন দেওয়া আছে, কমা দেওয়া হয়েছে, শুরু হয়েছে। তো এগুলোকে কি বলা হয়, কি বলছে এখানে দেখো, ইংরেজিতে নমিনেটিভ কেসের পরে ফাইনালি ভার্বের পরিবর্তে পার্টিসিপেল বসিয়ে অ্যাডভার্ব ফ্রেজের মতন করা হয়। এই ধরনের নমিনেটিভকে নমিনেটিভ অ্যাবসলিউট বলা হয়। তাহলে কি বলছে, এই যে ফাইনাল ভার্ব, কিন্তু এখানে কিন্তু ফাইনাল ভার্বটা কিন্তু প্রথমে নেই। হ্যাঁ, ফাইনাল ভার্ব মানে হচ্ছে যে ভার্বটা হচ্ছে সেন্টেন্সের সঙ্গে পরিবর্তিত হয়। হ্যাঁ, যেমন আমরা যে আগে যে পড়লাম, ধরো এই যে দিয়েছে এখানে দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট। তাহলে এই টেস্টটা হচ্ছে ফাইনাল ভার্ব, ম্যাঙ্গোটা হচ্ছে সাবজেক্ট, টেস্টটা হচ্ছে ফাইনাল ভার্ব এবং সুইটটা হচ্ছে অবজেক্ট। ইউ লুক হাঙ্গরি, তাহলে ইউটা হচ্ছে সাবজেক্ট, লুকটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর হাঙ্গরি হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে এখানে বলছে কি না, দ্য ফাইনাল ভার্বের পরিবর্তে, তাহলে ফাইনাল ভার্ব কিন্তু এখানে বসেনি প্রথম, দেখতে পাচ্ছ। তার পরিবর্তে বসছে কোথায়, বসছে কিনা পার্টিসিপেল বসিয়ে। পার্টিসিপেল এগুলোকে বলা হয় পার্টিসিপেল। ঠিক আছে, এই যে বিং ইল করা হয়েছে, হ্যাভিং ব্রোকেন আউট করা হয়েছে, এরকম টাইপের শব্দগুলো থাকলে একে বলা হয় পার্টিসিপেল। ঠিক আছে, এগুলো নিয়ে পরবর্তীকালে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। ঠিক আছে, তো এগুলোকে বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট। তো আজকের ভিডিওতে তোমরা বুঝতে পারলে যে নমিনেটিভ কেস কোথায় ব্যবহার করা হয় এবং কত রকমভাবে হয় ইত্যাদি। ঠিক আছে, এবারে আরও একটা আমরা নেক্সট ভিডিওতে কিন্তু আমরা দেখব যে পজিশন অফ দ্য সাবজেক্ট ইন দ্য নমিনেটিভ কেস, অর্থাৎ নমিনেটিভ কেস হিসেবে সাবজেক্টে তার অবস্থানটা কী, এরপরে ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত রাখছি। তো
তো তোমাদের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি কোনো কিছু বুঝতে পারো তাও ভালো জানিও, এবং যদি বুঝতে না পারো তাও কিন্তু অবশ্যই জানিও। কারণ কি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে এর পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, টাটা।